বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আজকে দশম শ্রেণীর যে আইসিটির দ্বিতীয় লেকচার, প্রথম অধ্যায়ের যে 10টা সাবজেক্ট নিয়ে 10টা টপিকস নিয়ে প্রথম অধ্যায়ে যে আলোচনা করেছে তার দ্বিতীয় পার্ট। প্রথম অধ্যায়ে যে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাথে আমাদের বাংলাদেশের যে রিলেটেড, বাংলাদেশে যে তথ্য প্রযুক্তি কিভাবে ব্যবহার হচ্ছে, কি কি জিনিসপত্র আছে, কি কি আলোচনার প্রয়োজন, সেই সব জিনিসপত্র নিয়ে হচ্ছে প্রথম অধ্যায়। তা আমরা প্রথম অধ্যায় জানছিলাম যে আমাদের প্রথম রূপরেখা মানে হচ্ছে আজকে আমি এই দ্বিতীয় লেকচারে কি কি বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথম অধ্যায়ে যে 10টা টপিকস নিয়ে আলোচনা করা হয়েছে, 10টা টপিক্সের প্রথম দুটো টপিকস ছিল হচ্ছে তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ, আর একটা হচ্ছে যে তথ্য প্রযুক্তিতে মানে বিশিষ্ট ব্যক্তিবর্গের ব্যাখ্যা, মানে তাদের সম্পর্কে ব্যাখ্যা দেওয়া ছিল, তাদের অবদান। আর আজকে যে আলোচনা করা হচ্ছে 3 নাম্বার, 4 নাম্বার, 5, 6, 4টা ই লার্নিং ও বাংলাদেশ, ই গভর্নেন্স ও বাংলাদেশ, ই সার্ভিস ও বাংলাদেশ, ই কমার্স ও বাংলাদেশ। প্রত্যেকটার সাথে বাংলাদেশের যে যোগসূত্র আছে সেগুলো নিয়ে আলোচনা করেছে। প্রথমটা হচ্ছে কি ই লার্নিং ও বাংলাদেশ। এটার কি ই লার্নিং এর উদাহরণ সহ সংজ্ঞা দেওয়া হয়েছে। বাংলাদেশে ই লার্নিং এর ব্যবহার, বিশ্বে ই লার্নিং এর ব্যবহার আর প্রচলিত পাঠদানের বিকল্প নয় কেন। আসলে যে আজকে যে ই লার্নিং আসলে প্রচলিত যে পাঠদান সেটা বিকল্প না, কিন্তু কেন সেটা নিয়ে আলোচনা করেছি। ই লার্নিং এর উপকরণ ও বাংলাদেশ সরকারের পদক্ষেপ। তারপরে আসছে যে ই গভর্নেন্স ও বাংলাদেশ। ই গভর্নেন্সের সংজ্ঞা, ই গভর্নেন্স বলতে কি বোঝায়। তারপরে হচ্ছে ই গভর্নেন্সের কি কি উদাহরণ, কি কি ই গভর্নেন্সে কি কি কাজগুলা গভর্নমেন্ট আমাদের আসলে এই যে আইসিটি কি কি সুযোগ সুবিধাগুলো ই গভর্নেন্স আমাদের দিচ্ছে সেগুলো। এক নম্বর হচ্ছে পাবলিক পরীক্ষার ফলাফল, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, জেলায় সেবা কেন্দ্র আর পরিষেবা সময়ে বিল পরিশোধ, অন্যান্য সুবিধা। তারপরে আসছে ই সার্ভিস ও বাংলাদেশ। ই সার্ভিসের সংজ্ঞা, তারপর ই সার্ভিসের সেক্ষেত্রে কি কি কিছু উদাহরণ, কি কি ই সার্ভিস আমাদের দিয়ে থাকে, আমাদের বাংলাদেশে আছে এখন। সেটা হচ্ছে ই পুরজি, ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম, ই পর্চা সেবা, ই স্বাস্থ্য সেবা, রেলওয়ে ই টিকিটিং ও মোবাইল টিকিটিং। তারপরে যেটা হচ্ছে ই কমার্স ও বাংলাদেশ। ই কমার্সেরও সংজ্ঞা, কাকে বলে। তারপর হচ্ছে পণ্য সেবা বাণিজ্যের কয়েকটি শর্ত। আর একটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, একটা খুব গুরুত্বপূর্ণ ওয়ার্ড এবং খুব প্রচলিত একটা ওয়ার্ড এখন। আর একটা হচ্ছে বাংলাদেশ ই কমার্সের অবস্থা। ই লার্নিং ও বাংলাদেশ সংজ্ঞা। ই লার্নিং বলতে কি বোঝায়। ই মানে হচ্ছে ইলেকট্রনিক। ই লার্নিং শব্দটি আসছে যে ইলেকট্রনিক লার্নিং কথাটির সংক্ষিপ্ত রূপ, এবং এটা বলতে আমরা পাঠদান করার জন্য সিডি রোম, ইন্টারনেট, ব্যক্তিগত নেটওয়ার্ক কিংবা টেলিভিশন চ্যানেল ব্যবহার করার পদ্ধতিকে বুঝিয়ে থাকি আমরা। যে সিডি রোম, ইন্টারনেট, এই যে আজকে যেই লেকচারটা হচ্ছে এটা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে। ব্যক্তিগত নেটওয়ার্ক মানে হচ্ছে আমরা যদি পাশাপাশি একটা ক্লাসের ভিতরে যদি আলোচনা করে থাকি সেটার ব্যক্তিগত নেটওয়ার্ক, যে এক জায়গায় থেকে। আর টেলিভিশনের মাধ্যমে যদি বাংলাদেশের বিভিন্ন সরকার বর্তমানে বাংলাদেশ বাংলাদেশ টেলিভিশন, যেটা হচ্ছে সংসদ টেলিভিশন থেকে মনে হয় বিভিন্ন রকমের ক্লাসও নিচ্ছে অনলাইনে, ই লার্নিং এর বিভিন্ন টপিকগুলো নিচ্ছে, সেগুলো সবগুলোর মিলে হচ্ছে যেভাবে শিক্ষা দেওয়া সেখানে সেটাকে বলা হচ্ছে আসলে ই লার্নিং। ই লার্নিং এর উদাহরণ যদি বলি তাহলে কি ই লার্নিং বলছে শ্রেণীকক্ষে বিজ্ঞানের একটি বিষয় পড়ানোর সময় অনেক কিছু আমরা হয়তো কি হাতে কলমে দেখাতে সম্ভব নয়, যেমন সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ ইত্যাদি। এগুলো আসলে দেখানো সম্ভব না, জাস্ট ছবি দেখানো যায়। কিন্তু আমরা যদি ই লার্নিং এর মাধ্যমে দেখাতে চাই তাহলে আমরা খুব ইজিলি এইসব জিনিসপত্রগুলো ছাত্রছাত্রীকে বুঝাতে পারি, তাহলে যাতে করে ছাত্রছাত্রীরা খুব ইজিলি এই জিনিসটা বুঝতে পারে এবং ইন্টারেক্টিভ হতে পারে। কারণ হচ্ছে ছাত্ররাও জিজ্ঞেস করতে পারে যে এটা কিরকম হয়, তখন আমরা ডিটেলস আলোচনা করতে পারি এগুলা। তারপর হচ্ছে বাংলাদেশি ই লার্নিং এর ব্যবহার। বাংলাদেশি ই লার্নিং কিভাবে ব্যবহার করা হচ্ছে। আসলে বাংলাদেশের একটা জনসংখ্যা জনবহুল দেশ, এখানে ছাত্রছাত্রীর সংখ্যাও বেশি, কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার কথা চিন্তা করলে দেখা যায় যে বাংলাদেশের দক্ষ শিক্ষকের একটু অভাব রয়েছে। লেখাপড়ার জন্য প্রয়োজন শিক্ষার যে উপকরণ সেগুলো আসলে নেই। যদি ল্যাবরেটরির অপ্রতুল, হাতে কলমে বিজ্ঞান এক্সপেরিমেন্ট করার সুযোগও খুব কম। এই সমস্যাগুলো খুব সমাধান করা যায় খুব ইজিলি যদি আমরা ই লার্নিং ব্যবহার করে থাকি। যার ফলে কি করা যায়, একটা ভিডিও করে, যেমন আজকে যদি আমারটা যদি চিন্তা করি, আমি আমার এই লেকচারটা হয়তো ইচ্ছা করলে আমাদের স্কুলে পড়ানো যায়, আশেপাশে যে স্কুল আছে যদি এরকম মনে আরো দক্ষ কোনো টিচার থাকে তাহলে কি করতে পারে, একটা স্কুলের শিক্ষা দিয়ে সেই শিক্ষার উপকরণগুলো কি করতে পারে, পাশাপাশি অন্যান্য স্কুল ও শিক্ষা এই একই উপকরণগুলো কি করতে পারে, দিতে পারে। তাহলে কি হয়, তাহলে আমাদের এই যে অভাব আমাদের অর্থনৈতিক কারণে যে স্বল্পতা,
যে শিক্ষার উপকরণগুলো সেগুলো আমরা দুই করতে পারি। এই জন্য হচ্ছে কি বাংলাদেশে এটা ব্যবহারটা খুব খুব প্রয়োজন আসলে। বিশ্বের ক্ষেত্রে ই লার্নিং এর ব্যবহার কি করা হইতেছে আসলে, বিশ্বের দিকে যদি তাকাই তাহলে দেখা যাচ্ছে বর্তমানে বিশ্বে এটার ব্যবহার প্রচুর। আসলে এখন যদি আমরা যদি বাংলাদেশের থেকেও যদি আমরা যদি চাই যে আমেরিকার কোনো ডিগ্রি, আমেরিকার কোনো কোর্স আমরা ইজিলি করতে পারবো। কি করতে পারি, আমরা অনলাইনের মাধ্যমেই সেই কোর্সগুলো পড়তেও পারি, অনলাইনের মাধ্যমে সেই কোর্সগুলো শিক্ষা গ্রহণ করে সেগুলো সম্পর্কে কি করতে পারি, তার পরীক্ষাও দিতে পারি। এবং এমনকি লাস্ট টাইমে এই যে আমরা যে পরীক্ষা দিলাম, এই যে সার্টিফিকেট, এই যে পরীক্ষা দিলাম তারপরে পড়াশোনা করলাম, সেই একটা সার্টিফিকেট, আমরা যে এসএসসি পরীক্ষা দিলে যে সার্টিফিকেট দেয় সেরকম একটা সার্টিফিকেটও পেতে পারি, একটা ক্রেডিটও অর্জন করতে পারি। এটা বিশ্বে খুব এখন এটা খুবই প্রচলন। ই লার্নিং এর উপকরণ বাংলাদেশ সরকারের পদক ই লার্নিং, এই যে ই লার্নিং আমরা যে আজকে গ্রামের কথাই বড়, যে আজকে যে আমরা ক্লাসটা নিচ্ছি আমাদের একদম গ্রাম এলাকায় একটা ক্লাস হচ্ছে, এটা সবচেয়ে প্রয়োজন, এক নাম্বার যে প্রয়োজন যে কিভাবে এই জিনিসটা যদি মানে যদি এই কাজটা যদি খুব সুন্দরভাবে করতে চাই, এই লাইনটা যদি সুন্দরভাবে করতে চায়, তাহলে প্রথম যে জিনিসটা দরকার, সবার ফার্স্টে দরকার হচ্ছে ইন্টারনেটের স্পিড। আজকে যদি ইন্টারনেট স্পিড না ভালো থাকে তাহলে কিন্তু খুব সুন্দর মতন দেখাও যাবে না, কথাও বলা যাবে না, ইয়া করা যাবে না। এর সাথে আছে প্রয়োজনীয় অবকাঠামো, যেমন মোবাইল, যদি আমরা যদি মোবাইল ধরি, ল্যাপটপ ধরি, তারপরে ইন্টারনেটের স্পিডের জন্য যে আমাদের যদি ব্রডব্যান্ড কানেকশন ধরি, এগুলো হচ্ছে প্রয়োজনীয় অবকাঠামো। তারপরে মনে করি হেডফোন ধরি, তারপরে অন্যান্য এইসব উপকরণগুলো খুব প্রয়োজন। তো এই প্রয়োজনগুলো আমাদের সরকার এটার প্রতি খুব আন্তরিক, আমাদের সরকার এগুলোর ক্ষেত্রে বিভিন্ন রকমের সহযোগিতা করতেছে। কিছুদিন আগে আমাদের নেত্রী, আমাদের বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ডিক্লেয়ার দিচ্ছে যে প্রত্যেকটা হাই স্কুলে, মনে হয় প্রত্যেকটা হাই স্কুলে একটা ডিজিটাল মনে ক্লাস নেওয়ার অথবা ডিজিটাল একটা কিছু করবে, যেটা বলছে যে খুব ভালো একটা উদ্যোগ। যদি এটা হয়ে থাকে তাহলে দেখা যাবে যে প্রত্যেকটা স্কুলেরই যাতে এই যে অনলাইন ক্লাসগুলো নেওয়ার সেগুলো খুব ইজি হয়ে যাবে। এখন আসছে যে প্রথমে গেল আমরা যে ই লার্নিং, তারপরে আসছে ই গভর্নেন্স। ই গভর্নেন্স হচ্ছে যে আসলে ই গভর্নেন্স বাংলাদেশ, ই গভর্নেন্স সংজ্ঞাটা কি আসলে? গুড গভর্নেন্স বা সুশাসনের জন্য দরকার হচ্ছে কি স্বচ্ছতা ও জবাবদিহিমূলক ব্যবস্থা। স্বচ্ছতা বলতে বোঝাচ্ছে হচ্ছে ট্রান্সপারেন্সি, যা কাজটা হচ্ছে সবাই যাতে দেখতে পারে। আর জবাবদিহিতামূলক হচ্ছে যদি কোনো অন্যায় করে থাকে, কোনো ভালো করে থাকে তারও একটা ভালো জিনিস, আর যদি কোনো খারাপ কিছু করে থাকে তাহলে একটা জবাবদিহি। এই যে দুইটা জিনিস দরকার, যে স্বচ্ছতা ও জবাবদিহিতা, এই দুইটা জিনিসই সম্ভব হচ্ছে যদি ডিজিটাল ব্যবস্থা করা যায়। সরকারের সব কাজকর্ম যদি যদি ডিজিটালে নিয়ে আসা যায় তাহলে কি হবে, স্বচ্ছতা আর জবাবদিহিতা খুব ইজিলি করা যাবে। কারণ কি নাগরিকের কি হবে, হয়রানি কমে যাবে এবং বিড়ম্বনার অবসান হবে, এবং দেশে কি সুশাসনের পথ নিষ্কটন হবে। যদি আমরা কি করতে পারি, আমাদের যদি আজকে ডিজিটাল যে যুগ, এই ই গভর্নেন্সটা যদি আমরা যদি চালু করতে পারি, শাসন ব্যবস্থা ও প্রক্রিয়া ইলেকট্রনিক বা ডিজিটাল পদ্ধতির প্রয়োগই হচ্ছে ই গভর্নেন্স। এই যে শাসন ব্যবস্থা ও প্রক্রিয়া ইলেকট্রনিক বা ডিজিটাল পদ্ধতির প্রয়োগেরটাই বলছে ই গভর্নেন্স। আমি এখানে একটু জাস্ট টেক্সট বেশি লেখা, কারণ হচ্ছে জাস্ট ছাত্রছাত্রীদের জন্য, যেহেতু আমার এই ক্লাসটা বিশেষ করে হচ্ছে দশম শ্রেণীর ছাত্রদের জন্যই, তাহলে তারা কি লিখবে সংজ্ঞাটা যদি শুধুমাত্র শাসন ব্যবস্থা ও প্রক্রিয়া ইলেকট্রনিক বা ডিজিটাল পদ্ধতি প্রয়োগই হচ্ছে ই গভর্নেন্স যদি লিখি, যে মার্ক পাবে। আর যদি এটার পিছনে ব্যাকগ্রাউন্ড দিয়ে যদি দুইটা লাইন অ্যাড করে যদি সংজ্ঞাটা দেখি, তাহলে দেখা যাবে যে ফুল মার্ক দিবে, ফুল মার্ক পাওয়া যাবে। তারপর হচ্ছে কিছু উদাহরণ আসে আমাদের ই গভর্নেন্সের, বর্তমান সরকারের অথবা আমাদের বাংলাদেশের কি কি ই গভর্নেন্সে কি কি সার্ভিস দিয়ে থাকে সরকারি। এক নম্বরে যদি আসি আমরা দেখি পাবলিক পরীক্ষার ফলাফল। এখানে যারা আছে সবাই হয়তো দশম শ্রেণী আছে, যদি কেউ দশম শ্রেণীর পরেও থাকে তাহলে অথবা এসএসসি রেজাল্টটা এখন খুব ইজিলি পায়। ইজিলি বলতে বোঝাচ্ছে জাস্ট যেদিনকে রেজাল্ট দিবে, পরীক্ষা জাস্ট মোবাইলের ভিতরে একটা নাম্বার দিচ্ছে, রেজিস্ট্রেশন নাম্বারটা দিচ্ছে, সাথে সাথে রেজাল্ট চলে আসছে। এটা কিন্তু ছিল না। আরো যদি 2 দশক আগে, 2 দশক বলতে 2 দশক আগে যদি আমরা যদি চাই, তখন কিন্তু দেখা গেছে যে এই এসএসসি রেজাল্ট পেতে প্রায় 1 সপ্তাহ, অনেক দিন সময় লেগে গেছে। যে ঢাকা শহর থেকে রেজাল্ট পাওয়া যাওয়া খুব একটা বিড়ম্বনা ছিল, এই রেজাল্ট পাইতেও অনেক কষ্ট ছিল। কিন্তু আজকে এই 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 ই গভর্নেন্সের মাধ্যমে সরকারের এই পাবলিক পরীক্ষার ফলাফলটা এই মোবাইলের মাধ্যমে দেওয়ার জন্য, ইন্টারনেটে দেওয়ার জন্য, তাহলে কি হয়েছে, মানুষ আর এই অপেক্ষাটা করতে হয় না, ইজিলি খুব সহজে রেজাল্ট গুলো জানতে পারছে। তারপর হচ্ছে আরেকটা আসছে, সেটা হচ্ছে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি। এটা খুব খুব বিড়ম্বনা ছিল আগের আমলে। যদি একটু চিন্তা করে, যদি একজন, এখানে একটা উদাহরণ হিসেবে বলছে যে যশোরের একটা ছাত্র যদি সে সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যদি চায়, তাহলে কি করতে হইতো আগের আমলে, যদি যদি বর্তমান যদি না চিন্তা আগে, তাহলে কি করতে হইতো, যখন একটা ফর্ম ছাড়তো যে ভর্তি হওয়ার জন্য, যে ছাত্রছাত্রীদের ফর্মের জন্য যশোর থেকে
সিলেটে যাইতে হতো, ফর্মটা নিয়ে আসতে হতো, ফর্ম এনে ফিল আপ করে যদি কোনো কিছু দরকার পড়ে আবার ফিল আপ করে জমা দিয়ে আসতো, আবার চলে আসতো, কারণ না হলে তো ফর্মের জন্য কিছুদিন সময় থাকে, তারপর পরীক্ষার জন্য কিছুদিন সময় থাকে, তারপরে এই যে মাঝখানে অনেকটা দিন, এই সময়টা সম্পূর্ণ একটা মানে হয়রানিমূলক ছিল এবং খুবই সময় সাপেক্ষ ছিল এবং খুব ব্যয়বহুলও ছিল। তো এই কাজগুলো এখন কি করতে পারতেছে, এখন হচ্ছে এক শহর থেকে আরেক শহরে যেতে হচ্ছে না, এক শহর থেকে আরেক শহরে যেতে হচ্ছে না। ভর্তির জন্য যে আবেদন ফর্ম, এগুলো অনলাইনে থাকতেছে, অনলাইনে জাস্ট ফিল আপ করে ফর্মটা অনলাইনে ফিল আপ করে দিয়ে দিচ্ছে। ফর্ম অলরেডি কিছু কিছু জায়গায় পরীক্ষাও এখন দেখা যাচ্ছে অনলাইনে হয়ে যাচ্ছে। তাহলে শুধুমাত্র যাইতে হচ্ছে যে পরীক্ষার সময় যাইতে হয় হয়তো ফিজিক্যালি, না হয় হয়তো বা ওই অনলাইনে দিয়ে যাচ্ছে। কিন্তু এই আগে যে ফর্মের জন্য যে সময়টা ছিল, যে সময়টা নষ্ট হতো, সেগুলো এখন আর হচ্ছে না। তারপরে আছে জেলা ই সেবা কেন্দ্র। যেটা বলা হচ্ছে জেলা ই সেবা কেন্দ্র, জেলা প্রশাসকের কার্যালয়ের সকল সেবা স্বল্প সময়, কম খরচে এবং ঝামেলাহীন ভাবে পাওয়ার জন্য চালু হয়েছে কি জেলা ই সেবা কেন্দ্র। এর ফলে কি হয়েছে, যেখানে আগে সেবা দিতে লাগতে হচ্ছে 2 থেকে 3 সপ্তাহ, এখন সেটা সময় লাগতেছে মাত্র 2 থেকে 5 দিন সময় লাগতেছে। এই সময়গুলো আমি কিন্তু এখানে লিখে রাখছি, কারণ হচ্ছে যদি এগুলোর জন্য কিন্তু এমসিকিউর জন্য খুব প্রয়োজন। তো যা এখানে যে আছে যে আশিকের জন্য এগুলো প্রয়োজন, যা শুনলেও মনে থাকবে, যাতে এই সব টাইম ইয়াগুলা যে কত আগে সময় লাগতো কতদিন, 2 থেকে 3 সপ্তাহ, আর এখন আগে 2 থেকে 5 দিন। শুধু তাই নয়, এই যে তথ্যের ডিজিটালকরণের ফলে কি হয়েছে, সিদ্ধান্ত গ্রহণের সময় কমাতেছে, কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় ডিজিটাল বললাম যে জবাবদিহিতা, তারপর হচ্ছে স্বচ্ছতা চলে আসছে। একটা ফর্ম অটোমেটিক্যালি আরেকটা ফর্ম আজকে একটা ফিল আপ করে দিলে এই ফর্মটা অটোমেটিক্যালি আরেকটা জায়গাতে চলে যাচ্ছে, ডাটাবেজের ব্যবহার হচ্ছে। এগুলো কি হচ্ছে, আমাদের সময়টা অনেক কম লাগতেছে। সেবা প্রদানের স্বচ্ছতা চলে আসছে, জবাবদিহিতা বৃদ্ধির পাশাপাশি কি হইতেছে, দলিল পর্যাপ্ত প্রকৃতির নকল প্রদান সংশ্লিষ্ট দপ্তরের সক্ষমতা কি হয়েছে, অনেক বৃদ্ধি পেয়েছে। পরিষেবা সমূহের বিল পরিষেবা বলতে যে আমরা যে দৈনন্দিন যে সরকার থেকে যে যে সার্ভিসগুলো নিয়ে থাকি, সব সময় সবাই নিয়ে থাকি, যেমন হচ্ছে ঢাকা শহর যদি চিন্তা করি, সবচেয়ে 1 নম্বর, ঢাকা গ্রাম সব জায়গায় যেটা নিয়ে থাকি সেটা হচ্ছে বিদ্যুৎ। 1 নম্বর সবাই নিয়ে থাকি। ঢাকা শহরে যদি ধরি তাহলে হচ্ছে গ্যাস এবং পানি। তো বিদ্যুতের এক সময় ছিল যে বিদ্যুতের এই বিলটাও দেওয়ার জন্য একটা মানুষের সারাটা দিন চলে যেত। আমাদের গ্রামে যদি চিন্তা করি, গ্রাম থেকে শহরে এসে তারপর হচ্ছে একটা দিন খুব মূল্যবান একটা সময় চলে যেত। এখন কিন্তু এই জিনিসটা নাই। এখন কি করছে, অনলাইনের মাধ্যমে অথবা মোবাইলের মাধ্যমে জাস্ট হচ্ছে বিলটা দেখে জাস্ট বিলের মাধ্যমে জাস্ট মোবাইলের টাকাটা জমা দিয়ে দিতেছে। কি হইতেছে, এর ফলে কি হইতেছে, সময়ও বাঁচতেছে, তারপর হচ্ছে মানুষের কি হইতেছে, ভোগান্তি অনেক কমতেছে। আর এই শুধুমাত্র বিদ্যুৎ বিল না, এর সাথে কি করেছে, আর অন্যান্য যে পানি, গ্যাস, এইসব বিলগুলো কি অন্যান্য মোবাইলে দেওয়া যাচ্ছে। অন্যান্য সুবিধাগুলো যদি ধরি, কিছু কিছু গভর্নমেন্টের মনে হচ্ছে যে কি, এক নাম্বার যে এক নাম্বার ই গভর্নেন্সের মূল বিষয় যদি ধরি, মূল কারণটা কি, নাগরিকের জীবনমান উন্নত করা এবং হয়রানি মুক্ত রাখা। এটা খুব ইম্পর্টেন্ট। এটা যদি যারা এমসিকিউ, এটা জাস্ট মনে রাখতে কি, ই গভর্নেন্সের মিল মানে প্রধান বিষয়টা কি, প্রধান কারণটা কি, প্রধান লক্ষ্যটা কি, নাগরিকের কি জীবনমান উন্নত করা আর হয়রানি মুক্ত রাখা। ই গভর্নেন্সের মাধ্যমে কি করা যায়, কোনো কার্যক্রম 365 দিনের 24 ঘন্টা সবসময় খোলা রাখা যায়। এর ভিতরে একটা ধরা যেতেছে কি, এটিএম সেবা, মোবাইল ব্যাংকিং, তথ্য সেবা ইত্যাদি। ফলে নাগরিকরা কি করে নিজেদের সুবিধাজনক সময় সেবা গ্রহণ করতে পারে। আমরা তো সবাই জানি যে মোবাইল এখন মনে জানি যে এটিএম আছে, যে 24 ঘন্টা আমরা জাস্ট কার্ডটা যাবো, 12টা বাজে আমার টাকা দরকার আছে, জাস্ট এটিএম এ গেলাম, টাকা বাই করে আমি আমার কাজটা সেরে ফেললাম। এখন আর ব্যাংকিং সময় শুক্রবার দিন, বন্ধর দিন, তারপর ঈদের দিন, কোনো বন্ধ বলতে কিছু নয়। 24 ঘন্টা 365 দিন সবসময় এই জিনিসটা আছে। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আমরা টাকা কি করতে পারতেছি, একজনের থেকে আরেকজনকে দিতে পারতেছি। কোন সমস্যা হচ্ছে, সব শোনা যাচ্ছে ঠিক মতন? হ্যালো? ক জি ভাই, সব শোনা যাইতেছে। আচ্ছা, ঠিক আছে। তারপর আরেকটা কি হচ্ছে যে কি, অন্যদিকে কি হচ্ছে, ই গভর্নেন্সের চালুর সঙ্গে সরকারি দপ্তর সমূহের মধ্যে আন্তঃসংযোগ বৃদ্ধি পেয়েছে। আন্তঃসংযোগ বলতে বোঝাচ্ছে হচ্ছে কি, ইন্টার কানেকশন। মানে কি হচ্ছে, একটা অফিসের দপ্তর, আগে আমরা খুব শুনতাম যে একটা পেপার এক জায়গা থেকে এক জায়গায় যাইতে অনেক সময় লেগে যায়। আসলে এখন কিন্তু সেই জিনিসটা নাই। এখন জাস্ট অনলাইনে ফর্মটা ফিল আপ করবে, এটা যেই দপ্তরে যাওয়ার দরকার অটোমেটিক্যালি সেই দপ্তরে অটোমেটিক্যালি চলে যাবে। একটাতে ফর্ম ফিল আপ হওয়ার সাথে সাথে অন্য জায়গায় চলে যাবে। তাহলে কি হচ্ছে, কর্মীদের দক্ষতা বাড়ছে, আর কি হয়েছে, সেবাটা দিতে পারতেছে কি দ্রুত। বাংলাদেশে ই কমার্সের সব জায়গায়, যেহেতু আমাদের দেশটা গরিব, আমাদের গরিব যদি ধরি, আমাদের দেশটা অর্থনৈতিকভাবে দুর্বল, সেহেতু কি হচ্ছে, এই ই গভর্নেন্সে আমাদের সরকার কি করতে পারতেছে না, সব জায়গায় চালু করতে পারতেছে না। তো সব জায়গায় যদি চালু করতে পারে, সব জায়গায় যদি এই ই গভর্নেন্সটা চালু হয়ে যায়, তাহলে কি হবে, আমাদের দেশটা আসলে সুশাসনের দিকে আরেকটু আগে যাবে। গেল ই গভর্নেন্স। তারপরে যেটা আসছে ই সার্ভিস। ই গভর্নেন্স আর ই সার্ভিস আসলে একই জিনিস। ই সার্ভিসের একটা পার্ট যদি ধরি, ই গভর্নেন্স, কারণ হচ্ছে ই সার্ভিস সব ইলেকট্রনিক সার্ভিসটাকে বলা হচ্ছে ই সার্ভিস, আর যেগুলো হচ্ছে গভর্নমেন্ট রিলেটেড সার্ভিস
সেগুলোরও বলা হইতেছে ই গভর্নেন্স। সরকারি এবং বেসরকারি অনেক সেবামূলক সংস্থা সার্বজনীনভাবে অথবা সময় সময় দেশের জনগণকে বিভিন্ন সেবা প্রদান করে থাকে। এই সেবা হতে পারে এক স্থান থেকে অন্য স্থানে কোনো জমি দলিলে সরবরাহ করা। এখানে জাস্ট কিছু উদাহরণ আছে, যে যেমন টিকিট কাটা, অন্যান্য ক্ষেত্রে কমলাপুর স্টেশনে যাইতে হতো, তারপর হচ্ছে টিকিট কাটতে হতো, এইসব জিনিসপত্র। এই যে অনলাইনে এই যে পদ্ধতিটা এখন যে অনলাইনের মাধ্যমে যে স্টেশনে নিয়ে যে অনলাইনে যে মাধ্যমে টিকিট কাটার পরিশোধ করা যায়, এভাবে যে ইলেকট্রনিক পদ্ধতিতে সেবা প্রদানের যে ব্যাপারটা আছে সেটাকেই বলা হইতেছে আসলে ই সার্ভিস। ই সার্ভিস হিসাবে চিহ্নিত করা হয়। এটা সংজ্ঞা, ই সার্ভিস কাকে বলে, সংজ্ঞাটা বলার প্রেক্ষাপট সার্ভিস আমি। ট্রানজিট। হ্যালো, কিছু জিজ্ঞেস করতেছো? আচ্ছা, তারপর আসে যে সংজ্ঞাটার পিছনে আমি যা সংজ্ঞাটা দেওয়া কারণ হচ্ছে, যদি আমরা যদি এই পুরোটা লিখি একটা ব্যাখ্যা দিয়ে, যদি জাস্ট এক লাইনের সংজ্ঞাটা না লিখে আমরা যদি ব্যাখ্যা দিয়ে একটু লিখি, তাহলে কি হবে, স্যাররা পুরো সম্পূর্ণ মার্ক দিতে বাধ্য থাকবে। হ্যাঁ, তারপর হচ্ছে যে ই সার্ভিসের প্রধান বৈশিষ্ট্য কি কি। আসলে ই সার্ভিসের কিছু প্রধান বৈশিষ্ট্য আছে, কেন ই সার্ভিসটা দরকার। একটা তিনটা বৈশিষ্ট্য। একটা হচ্ছে যে স্বল্প খরচ, খরচটা কি করতে হবে আমাদের, খরচটা কমাইতে হবে। আরেকটা কি হচ্ছে স্বল্প সময়ে, কম সময়ে কাজ করতে হবে। আরেকটা কি হয়রানি, যে এক জায়গা থেকে এক জায়গায় যাওয়া, কি কেমনে করবো, সব জিনিসপত্রগুলো জানা। এই তিনটা জিনিস, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এমসিকিউর জন্য, যে কয়টা বৈশিষ্ট্য, তিনটা বৈশিষ্ট্য কি, স্বল্প খরচে, স্বল্প সময়ে, হয়রানিমূলক হবে। উদাহরণ হিসাবে কিছু উদাহরণ আছে, যেমন পাঠ্যপুস্তকের ডিজিটাল সংস্করণ। আমরা কিন্তু এখন কিন্তু বিভিন্ন, তোমরা অথবা দেখছো কিনা জানি না, যে বিভিন্ন কিন্তু এখন কিন্তু মোবাইল অ্যাপস আছে, যে প্রত্যেকটা ক্লাসের ডিজিটাল বই আছে। তো ইচ্ছা করলে এখন আর বই আমাদের যদি কোনো কারণে রাস্তায় আমরা যদি মনে করি বেড়াইতে যাই, যে আমরা যদি বেড়াইতে গেলে কিন্তু আমরা কিন্তু বই পড়তে পারবো, আমরা বই না নিয়ে গেলেও হবে। আমাদের কিন্তু এখন আর ওই ইয়াটা নাই, যে বই এক জায়গায় গেলে, নানি বাড়িতে বেড়াতে গেলে, দাদি বাড়িতে বেড়াতে গেলে, মামা বাড়িতে বেড়াতে গেলে, যে আমরা যে বই পড়ার, যে বই নিয়ে যাওয়ার সেই জিনিসটা এখন কিন্তু আর দরকার পড়বে না। আমরা ইচ্ছা করলে কি করতে পারি, ডিজিটাল যে গভর্নমেন্টের যে ডিজিটাল বই আছে সেগুলো আমরা পড়তে পারি। তারপর হচ্ছে ই পুরজি, ই পর্চা, ই টিকেট, টেলিমেডিসিন, অনলাইন আয়কর হিসাব করা, ক্যালকুলেটর ইত্যাদি। এগুলো কিছু ব্যাখ্যা আমি নিচে পরবর্তীতে আছে, ঠিক আছে। একটাই আসছে, প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে যে প্রথম আসছে ই পুরজি। দেশের প্রথম দিককার এই সেবাগুলোর মধ্যে একটি, দেশের 15টি চিনিকলের সকল, কটা চিনিকল, 15টা চিনিকলের সকল আখ চাষি এখন SMS এর মাধ্যমে কি পুরজি তথ্য পাচ্ছে। পুরজি হচ্ছে কি, পুরজিটা কাকে বলে, চিনিকল সময় কখন আখ সরবরাহ করতে হবে সেজন্য আওতাধীন আখ চাষিদের দেওয়া একটা অনুমতি পত্র। SMS এর মাধ্যমে আখ চাষিরা তাৎক্ষণিক পুরজি তথ্য পাচ্ছে বলে এখন তাদের হয়রানি ও বিড়ম্বনার অবসান হয়েছে। পাশাপাশি সম্ভবত আখের সরবরাহ নিশ্চিত হওয়ার, চিনিকলের উৎপাদনও বেড়েছে। এটা খুব ইজি, এটা হচ্ছে প্রথম দিকে ছিল যে 2009 সালে। সেটার মাধ্যমে কি হচ্ছে, চিনিকলে যখন চিনি মানে আখ লাগবে, তখন হচ্ছে যে যে কৃষকরা ছিল তাদের একটা ইনফরমেশন, তথ্য ছিল। যখন লাগবে তখন হচ্ছে যে এই মোবাইলের মাধ্যমে তথ্যটা লিখতো, যে তুমি এখন আমার ইয়া দরকার, আমার এখন আখ দরকার। হ্যাঁ, তখন হচ্ছে আখ দরকার যখন পড়বে, মেলের যখন আখ দরকার পড়বে, তখন যদি কৃষকটা জানতো, তাইলে হচ্ছে কি হয়, কৃষকটা তখন জানলে হচ্ছে, তখন হচ্ছে আখগুলা কেটে, তখন হচ্ছে আখগুলা কেটে হচ্ছে কি করতো, দিয়ে দিত। এটা না থাকলে পূর্বে কি হইতো, দেখা যাচ্ছে যে আখ কাইটা নিয়ে চিনি কলগুলোর সামনে নিয়ে যেত, দেখা যাচ্ছে চিনি কলা তখন এটা দরকার নাই। তখন দেখা যাচ্ছে যে একই সময় অনেকে চিনি আখ নিয়ে যেতেছে, আখের একটা অপচয় হইতো। একটা লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কটা আমি পরে যদি সময় থাকে তাহলে আমি লিঙ্কটা পরবর্তীতে সম্পূর্ণ দেখাবো, এটাতে কিভাবে এই ই পুরজিটা কাজ করে। এটা একটা সুন্দর গভর্নমেন্ট একটা ভিডিও আছে, সেটা দেখাবো। তারপর হচ্ছে ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম, ইএমটিএস। এটাও কিন্তু খুব কমন, এটা যারা এমসিকিউর জন্য একটু জাস্ট মনে রাখা, যে ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম মানে অনলাইনের মাধ্যমে টাকা ট্রান্সফার করা। এই সেবাটা দিয়ে থাকে গভর্নমেন্টের একটা কি দিয়ে থাকে, গভর্নমেন্টের ডাক বিভাগের যতগুলো ডাক বিভাগ আছে, ডাকঘর, আমরা যদি ডাকঘর বলি, আমাদের যে পোস্ট অফিস বলে যে ভিটোগুলা, এই ভিটোগুলাতে কিন্তু এই সিস্টেমটা আছে। আমরা কি করতে পারি, দ্রুত সময়ে, নিরাপদে এবং কম সময়ে দ্রুততে কি করতে পারি, এক জায়গা থেকে আরেক জায়গার টাকা, আমার মামার টাকা দরকার, আমি এখন ঢাকাতে আছি, ঢাকা থেকে আমি গ্রামে কি করে টাকা পাঠাবো, এখন খুব ইজিলি 1 মিনিটের মধ্যে কি করতে পারি, 50,000 টাকা পর্যন্ত। এর মধ্যে খুব এমসিকিউর জন্য খুব কমন। 1 মিনিটে কত টাকা, 50,000 টাকা পর্যন্ত, 50,000 টাকা পর্যন্ত কি এই টাকাটা ট্রান্সফার করা যায় 1 মিনিটের ভিতরে। হ্যাঁ, এবং কি করতেছে, এই সুবিধাটা কি আছে, বাংলাদেশের যতটা ডাকঘর আছে প্রত্যেকটা ডাকঘরে এই সেবাটা রয়েছে। ই পর্চা সেবা, ই পর্চা হচ্ছে জাস্ট আমাদের একটা তথ্য তোমাদের দিয়ে রাখি, সেটা হচ্ছে জাস্ট বাংলাদেশের কেসের ক্ষেত্রে, যে
যদি কেস হয়, সবচেয়ে কেস নাকি হচ্ছে প্রায় 80% না 90% কেস হচ্ছে জমি জমা নিয়ে। তো জমি জমার একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে পর্চা, যে আমার জমিটা কতটুকু, কত দাগ নাম্বার আছে, আমার আশেপাশে কার দাগ নাম্বার আছে, এটা একটা যেটা রেকর্ড ছিল অনেক আগে, এটা মেনটেন করাটা খুব কঠিন ছিল। যে এটা দেখা যাচ্ছে এই পর্চা চাওয়ার জন্য যারা দপ্তরের কাজ করতো তারা একটা বিভিন্ন বড় বড় বই থেকে বাইর করে তারপর সব একে আবেদনকারী নিজে সরাসরি যাইতো, একদিন দরখাস্ত অ্যাপ্লাই করতো, বাইর করতো বিভিন্ন বই, তারপরে দিত। আর এখন কি হচ্ছে, এটা সরকার একটা অনলাইনের মাধ্যমে এই পর্চাটা দিয়ে রাখছে, যাতে নির্দিষ্ট একটা ফি জমা দিলে আমরা অনলাইনের মাধ্যমে যে কোনো জায়গায়, একজন যদি বিদেশও থাকে, তার দেশ বিদেশও থাকে, তাহলে কি করতে পারবে, তার জমিটা কি করতে পারবে, ই পর্চা সে ডাউনলোড করতে পারবে অথবা দেখতে পারবে। এটা খুব দরকার একটা জিনিস। তারপর আসছে যে ই স্বাস্থ্য সেবা। ই স্বাস্থ্য সেবা বলতে কি বোঝায়, বিভিন্ন সরকারি স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত চিকিৎসকরা কি করতে পারে, এখন মোবাইলের মাধ্যমে স্বাস্থ্য পরামর্শ দিতে পারে। ই স্বাস্থ্য সেবা বলতে বোঝাচ্ছে যে অনলাইনের মাধ্যমে স্বাস্থ্য সেবা, মানে হচ্ছে কি সরকারি সরকারি ডাক্তাররা এখন হসপিটালের থেকেই, যদি গ্রাম অঞ্চলের লোকেরা কি করতে পারবে, মোবাইলের মাধ্যমে ফোনের মাধ্যমে কি করতে পারবে, বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ নিতে পারবে। এই জন্য কি করছে সরকার, প্রত্যেকটা সরকারি হসপিটালে কি করছে, একটা করে মোবাইল দিচ্ছে, মোবাইলের মাধ্যমে কি করতে পারবে, ডাক্তাররা পরামর্শ দিতে পারবে। আর দেশে কয়েকটি হাসপাতালে টেলিমেডিসিন সেবা চালু হয়েছে। টেলিমেডিসিন মানে হচ্ছে যে অনলাইনের মাধ্যমে তোমার ডাক্তারের রোগীদের সবকিছু শুনবে, জানবে, তারপর হচ্ছে প্রেসক্রিপশনও করবে, যে তোমার এই রোগীটা হয়েছে, এই জিনিসটা তোমার কি কি করা হচ্ছে, সবকিছু বিশেষজ্ঞ পরামর্শ নেওয়া যেতে পারে। ডানে একটা ছবিও দেওয়া আছে, যে দেখো যে ল্যাপটপের মাধ্যমে, এটা বলেছে ট্যাবের মাধ্যমে সে সে ইউজারদের সাথে কথা বলতেছে, ইউজার বলতে রোগীদের সাথে কথা বলতেছে, রোগীর জিনিসপত্র দেখে এখানে সাথে সাথে সে কি করতেছে, সার্ভিসটা দিচ্ছে। রেলওয়ে ই টিকিটিং ও মোবাইল টিকিটিং। রেলওয়ের আগে কি করতে হইতো, আমরা যদি রেলওয়ে, আমাদের মুন্সিগঞ্জের মানুষ, যেহেতু আমাদের মুন্সিগঞ্জে রেল সংযোগ নাই, সেহেতু আমরা রেলের ব্যাপারে খুব মানে সচেতন না, আমরা রেলের সম্বন্ধে ধারণা খুব কম। রেলওয়ে কিন্তু খুব পপুলার একটা ট্রান্সপোর্ট সিস্টেম, যেটার জন্য আসলে সবাই খুব প্রয়োজন, সবাই অনেক অনেক কি বলবো, অনেক হয়রানির থেকে অনেকে বাঁচছে অনলাইনের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, দুইটার মাধ্যমে। কেউ অনলাইনেও টিকিট কাটতে পারে, মোবাইলের মাধ্যমে, খুব এসএমএস এর মাধ্যমে, খুব সুন্দর অ্যাপস বানানো আছে। আমরা যারা পারি তারা জাস্ট একটু দেখি, অ্যাপসটা ইনস্টল করি, কিভাবে একটু দেখি, এই জিনিসগুলো খুব জানার দরকার। নিজেরা যখন করবো, এই যে ডানে কিন্তু এই অ্যাপস দেওয়া আছে, যে পারচেজ, একটা ইনফরমেশন হিস্টোরি, তুমি যদি কবে কিনছো সবকিছু জানতে পারবা, ট্রেক সবকিছু, কখন ট্রেন আসতেছে, কখন যাচ্ছে, সব রকমের ইনফরমেশন এই যে অ্যাপসটা ডানে একটা ছবি দেওয়া আছে রেলের। তো এটা আমরা তো সবাই ইনস্টল করবো, সবাই বাসায় দেখবো। আমরা তো অনেক সময় অন্য জায়গায় গেমের পিছনে ইয়া করি, এগুলো জাস্ট আমরা একটু দেখবো, তাহলে কি করবো, জানা যাবে ইজিলি, আমরা এগুলো অ্যান্সার দিতে পারবো। বিশেষ করে আশিক যেটা আছে, আশিক এগুলো আমরা রেলের টিকিটটা কিভাবে কাটে, এগুলো একটু জাস্ট দেখলে তাহলে তোমার আর এগুলা করতে হবে না, একবার যা শুনলেই এগুলো হয়ে যাবে। এখানে দেখা যাচ্ছে কি হয়েছে, আগের টিকিট করতে সেই কমলাপুর স্টেশনে যাইতে হয়েছে, টিকিট কাটতে হয়েছে একদিনের জন্য, আবার কত ইয়ে ছিল। এখন কি করতেছে, অনলাইনে টিকিট কেটে জাস্ট নাম্বারটা নিয়ে যেতেছে, সময় মতন, জাস্ট সময়ের আগে, ট্রেন টাইমের আধা ঘন্টা আগে গেলে জাস্ট টোকেনটা দিয়ে, যে নাম্বারটা আছে নাম্বারটা দিলে হচ্ছে সেই টিকিট পাওয়া যাচ্ছে। ই কমার্স খুব 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 পপুলার একটা আইসিটি খাত একটা হচ্ছে বর্তমানে ই কমার্স। ই কমার্স মানে হচ্ছে ব্যবসা, ইলেকট্রনিক ব্যবসা। একটা দেশের বিকাশ ও কর্মসংস্থানের ক্ষেত্রে বাণিজ্যের কোনো বিকল্প নাই, ব্যবসা ছাড়া কোনো কিছু চলে না। সো আমাদের ডিজিটাল প্রযুক্তির ক্ষেত্রেও, এই ব্যবসা ক্ষেত্রেও একটা যুগ, মানে একটা যুগান্তকারী একটা পরিবর্তন নিয়ে আসছে। যে গতানুগতিক যে ব্যবসা ছিল, সেই ব্যবসা থেকে এখন আমরা অনলাইনের মাধ্যমে ব্যবসাতে চলে আসছি। এখন বর্তমান ব্যবসা থেকে অনলাইনের ব্যবসাটা খুব বেশি হয়। সেই অনলাইনের মাধ্যমে যে ব্যবসাগুলো করা হয় তার নামই হচ্ছে ই কমার্স বা ই বাণিজ্য। পণ্য অথবা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তিনটা খুব শর্ত আছে, যে কোনো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তিনটা শর্ত। হুম। একটা শর্ত হচ্ছে জাস্ট কি করতে হবে, বিক্রেতার কাছে পণ্য থাকতে হবে। আমি যে বিক্রি করব, আমার কাছে তো পণ্য থাকতে হবে। আর তারপরে ক্রেতা থাকতে হবে, ক্রেতা আসবে, পণ্যটা দেখবে, পণ্যটা দেখে মোলামুলি করবে, যে এটা কত দাম, জিনিসপত্র দেখবে, দেখে কি করবে, পণ্যটা নিয়ে যাবে। এটা হচ্ছে যে কোনো ব্যবসায়ী, আমরা যদি বাজারে যদি যাই, আমরা যদি বাগেরহাটে যাই, বাগেরহাটে যাই কি করি আমরা, জাস্ট অনেকগুলো দোকান থাকে, বিক্রেতারা মালামাল নিয়ে বসে থাকে, আমরা কি করি, পছন্দ করি, পছন্দ করে যেটা দাম দেই, দিয়ে টাকা দেই, টাকা দিয়ে নিয়ে যায়। সেম জিনিসটা কিন্তু অনলাইনে হয়। অনলাইনে কি করে, এই প্রত্যেকটা পণ্যর বিক্রেতারা কি করে, অনলাইনে ছবি দিয়ে রাখে, ডেসক্রিপশন দিয়ে রাখে, দাম দিয়ে রাখে, সব রকমের অপশন দিয়ে রাখে, সব রকমের জিনিস দিয়ে রাখে। সেগুলো দেখে কি করে, যারা ক্রেতা তারা পছন্দ করে এটা সিলেক্ট করে অনলাইনের মাধ্যমে পেমেন্ট দেওয়া যায়। মোবাইলের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে অনলাইনে পেমেন্ট দেওয়া যায়। পেমেন্ট দেওয়ার পরে বিক্রেতা কি করে, 3 নম্বর মাধ্যমে কি করে, তৃতীয় মাধ্যমে হচ্ছে মূল্যপ্রাপ্তির পর বিক্রেতা কি করে, পণ্যটা ক্রেতার ঠিকানায় কি করে, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠায় দেয়। এই হচ্ছে একটা যে কোনো একটা ব্যবসার ওয়ে, মানে সিস্টেম, এই তিনটা ওয়ে।
আমরা তো একটা যদি ছবি দেখি, এটা হচ্ছে আমাদের গ্রামের একটা সিস্টেম, হ্যাঁ, যে কি হইতেছে, ওই যে আমরা যদি বাগেরহাট যদি ধরি, এরকম একজনের যে আলু নিয়ে বসছে, তারপর টমেটো নিয়ে বসছে, এই যে বিক্রেতা ক্রেতা ক্রেতা আসছে, যে টাকা দিচ্ছে, জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে। কিন্তু সেম জিনিসটা হচ্ছে অনলাইনে। অনলাইনে আমি এই আম, কিছু লেটেস্ট কিছু আছে, আমি এটা পরে দেখাবো, সময় থাকলে দেখাবো ইনশাল্লাহ। তারপর আসে যে এই অনলাইনে এই যে ই কমার্সে খুব কমন, মানে খুব কমন যদি ধরি, অথবা খুব পপুলার একটা টার্ম, যে টার্মটা হচ্ছে সিওডি। আসে, মনে রেখো কথাটা, সিওডি, সিতে মানে হচ্ছে ক্যাশ, ওতে হচ্ছে অন, ডিতে হচ্ছে ডেলিভারি। তুমি তো ইংলিশে খুব ভালো, এটা মনে রাখবা, যে ক্যাশ অন ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি, ডেলিভারি দেওয়ার সময় ক্যাশ দিবে। এটা হচ্ছে যে আমরা নর্মালি কি করি, আমরা একটা পণ্য কিনার সাথে সাথে টাকা দিয়ে তারপরে জিনিসটা নেই, কিন্তু অনলাইনের ক্ষেত্রে একটা সুযোগ আসছে, সেটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। মানে হচ্ছে আমি অনলাইনে অর্ডারটা দিব, কিন্তু প্রোডাক্টটা যখন আমার কাছে আসবে, আমি প্রোডাক্টটা পাওয়ার পরে আমি ক্যাশে টাকাটা দিয়ে দিতে পারবো। এই যে সুযোগ সুবিধা, সেটাকেই বলা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। মোবাইল বা কার্ড ছাড়া ই কমার্সে আরো একটা বিল পদ্ধতি আছে, সেটা হচ্ছে এই যে ক্যাশ অন ডেলিভারি, ঠিক আছে। এখন হচ্ছে বাংলাদেশে ই কমার্সের অবস্থা, আসলে বাংলাদেশে কি অবস্থা, এই যে ই কমার্সটা এখন তো দুনিয়াতে খুব পপুলার। অ্যামাজনের নাম আমরা সবাই শুনে থাকি, অ্যামাজনের প্রথম অ্যামাজন, অ্যামাজনের যে মালিক, অনলাইনে যে সবচেয়ে বড় যে দুইটা দুইটা পোর্টাল, অনলাইন যে ই কমার্স সাইট যদি বলে, একটা হচ্ছে যে ই কমার্সের সাইট হচ্ছে অ্যামাজন, আর একটা হচ্ছে জাস্ট আলিবাবা। আমরা তো নাম শুনে থাকবো। এই আলিবাবা হচ্ছে চায়নার 1 নম্বর ধনী, হয়তোবা গত 2-3 দিন আগে সে 1 নম্বর থেকে পিছিয়ে গেছে, 2 নম্বরে আছে, কিন্তু এতদিন পর্যন্ত 1 নম্বরে ছিল। জাস্ট হচ্ছে এই যে এরকম একটা ই কমার্স সাইট ছিল। আর ওয়ার্ল্ডের ভিতরে আমেরিকার যেটা অ্যামাজন, সে হচ্ছে ওয়ার্ল্ডের ভিতরে 1 নম্বর ধনী। তো এই যে ই কমার্স, আমরা পৃথিবীটা জানি, কিন্তু বাংলাদেশে কি হচ্ছে, বাংলাদেশে কিন্তু 2011-12 সালে কি হচ্ছে, আস্তে আস্তে ই কমার্সের প্রসার করতেছে। বর্তমানে বই থেকে শুরু করে আমরা কি করি, জামা কাপড় সবকিছু কি করতে পারি, অনলাইনে কেনাকাটা করতে পারি, বেচাকেনা করতে পারি, কিনতে পারি। প্রচলিত বাণিজ্য ই কমার্সে 2 ধরনের প্রতিষ্ঠান থাকে। আমরা প্রচলিত বাণিজ্যের সময় কি করি, যে কিছু নিজের জিনিসও বিক্রি করি, আবার কি করি, আরেকজনের জিনিসও বিক্রি করি। সেম অনলাইনেও আমরা নিজের পণ্যও বিক্রি করতে পারবো, আবার অন্যের পণ্যও আমরা এখানে বিক্রি করতে পারবো। ইতিমধ্যে এখানে এক্সাম্পল নাই, বাংলাদেশ বইয়ের ভিতরে কোনো এক্সাম্পল দেয় নাই, যে কোন কোন আমি 2টা এক্সাম্পল এখানে নিয়ে আসছি। একটা হচ্ছে খুব পপুলার, একটা হচ্ছে রকমারি। এটা হচ্ছে বাংলাদেশের বইয়ের ক্ষেত্রে, আমরা যদি কোনো বই অনলাইনে কিনতে চাই, রকমারি আমাদের গ্রামে পর্যন্ত কিন্তু চলে যাবে। আমি দেখছি আমাদের মনে হয় ইউনিয়নের পোস্ট অফিস পর্যন্ত যায়। তারপর তোমরা একটু দেখে এগুলা সম্পর্কে একটু ঘাটাঘাটি করো, যে রকমারি কিভাবে কাজ করে, চাল ডাল কিভাবে কাজ করে। চাল ডাল হচ্ছে আমাদের এই যে অ্যামাজন যেটা বললাম, অ্যামাজনের মতন হচ্ছে বই, মানে কি বলে, বাজার। আমরা যদি বলি যে বাজার, দৈনন্দিন যে বাজারের জিনিসপত্র, সেগুলো আমরা জাস্ট পরবর্তীতে একটু দেখবো। এটা এই হচ্ছে আজকের ইয়ে। তো সেই হিসাবে আমি জাস্ট তোমাদের যেটুকু সময় আছে, আমি 2টা জিনিস নিয়ে একটু জাস্ট দেখাবো ভিডিও। একটা হচ্ছে জাস্ট ওই যে এইটা হচ্ছে জাস্ট কি পড়ছি, আর একটা হচ্ছে জাস্ট এই যে অনলাইনে যে যেটা বললাম, সেটা হচ্ছে চাল ডাল। হ্যাঁ, আমরা যদি চাল ডালের যে নামটা বললাম, হ্যাঁ, এই দেখো সবকিছু এখানে আছে। গ্রোসারি যত রকমের ইয়ে আছে, কি বলছে, গ্রোসারি ডেলিভার্ড ইন 1 আওয়ার। হ্যাঁ, 1 ঘন্টার ভিতরে। একটু চিন্তা করে দেখো, যে আমি যদি আমাদের গ্রামের থেকে বাজারেও যদি যাই, তাহলে কতক্ষণ সময় লাগবে যেতে আসতে। এখন কি করতেছে, ঢাকা শহরে এই সার্ভিসটা দিচ্ছে, গ্রামে দিবে না, গ্রামে এখনো নাই। ঢাকা শহরে যদি কেউ যদি কিনতে চায়, ঢাকা মনে হয় যশোর অন্যান্য কিছু শহরে মনে শুরু করছে, সেটা হচ্ছে জাস্ট 1 ঘন্টার ভিতরে প্রোডাক্ট গুলো তার বাসায় চলে যাবে। আমরা যদি সবকিছু চিন্তা করি, যে নিউ অ্যারাইভাল, একটু জাস্ট বামে দেখি কি কি নিউ অ্যারাইভাল, সেলস, ফ্ল্যাশ সেলস, কি ফ্ল্যাশ সেলস মানে হচ্ছে প্রোডাক্ট, নতুন কি কি প্রোডাক্ট আসছে, সব রকম এখানে সুবিধা। দেখো অনলাইনে আরো সুবিধা হচ্ছে জাস্ট কি, অনলাইনে কিছু সুবিধা হচ্ছে, সেটা হচ্ছে জাস্ট অনলাইনে সুবিধা হচ্ছে যে আমরা যদি বাজারে যাই, একটা প্রোডাক্ট দেখতে পারি। এখানে কিন্তু হিউজ প্রোডাক্ট আছে। আমরা যদি মনে করি যে জাস্ট মাংস, যদি ফ্রুটস এন্ড ভেজিটেবলস যদি যাই, একটু দেখি, দেখো জিনিসটা, ফ্রুটস, আমরা যদি ফ্রেশ ফ্রুটস কিনতে চাই, দেখা যেতেছে, সবাই শুনতেছো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, জি ভাই শুনতেছি। তো দেখো দেখো হ্যাঁ, সব শোনা কিছু আছে। যাইতেছে। হ্যাঁ, দেখো আমরা যদি কমলা কত রকমের আইটেম কিনতে চাই, আনারস কিনতে চাই, ডাব কিনতে চাই, আমরা তো অনেক জায়গায় পাবো না। আমরা ঢাকা শহরে এক জায়গায় দেখা যায়, যদি আমাদের নবাবপুরে খুঁজতে চাই, পাবো না ডাব কোথায়।
এখানে দেখো ইজিলি আমরা জাস্ট কোথাও জায়গায় কোনো যেটা পছন্দ হয় দাম দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে, আমরা জাস্ট পেঁপে খেতে চাই, যেটা খেতে চাই আমরা জাস্ট এখানে ক্লিক করব। অ্যাড টু ব্যাগ, ব্যাগ আছে না, আমরা যে ব্যাগ কিনি ব্যাগের ভিতরে ভরি না, এরকম জাস্ট ব্যাগ আছে। অ্যাড টু ব্যাগের মাধ্যমে এখানে দেখবা যে প্লেস অর্ডার ক্ষেত্রে আমরা যদি অর্ডারে যাই, জাস্ট তোমাকে সিস্টেমে দেখাই এখানে একটা জিনিস আছে, একটা সাইন ইন করতে হয়, ইনফরমেশন দিতে হয়, দিয়ে তারপর করতে হয়। আর একটা খুব পপুলার জিনিস হচ্ছে এটা জানার, আমরা যেহেতু ছাত্র মানুষ আমাদের বইপত্র কিনতে হবে, আমাদের জাস্ট প্রচলন খুব তোমাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে একটা জিনিস, আমরা বই পড়ি, হ্যাঁ, যে যে বই পছন্দ করি সময়টা নষ্ট না করে, যার যে বই ভালো লাগে একটা রাত্রেবেলা প্রতিদিন হলে আধা ঘন্টা 1 ঘন্টা অন্য বই আমরা গতানুগতিক যে একাডেমিক বই ছাড়াও কিছু বই পড়ি, এটা হচ্ছে রকমারি, এটা কিন্তু খুব নাম করা। আমরা যদি দেখো 135 টাকার বই 95 টাকা, এখান থেকে খুব অনেক বইও আছে, আমি তোমাদের খুব কিছু জিনিসপত্র দেখাবো এখানে যদি চাই, স্টকের প্রোডাক্টও আছে, আমি জাস্ট গিফট ভাউচার, তারপর হচ্ছে এখানে বাচ্চাদের, তারপর বিজ্ঞানের কিছু বই আছে, হ্যাঁ, বিজ্ঞানের কিছু বই, মজার মজার অনেক 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 রকম, তুমি জাস্ট একটু ঢুকে তোমরা একটু দেখলে বুঝতে পারবে যত রকমের বই আছে। মানে এখানে সংখ্যাটা মনে দেয়া নাই, যে মনে হয় কয় লাখ, কত লাখ এখানে মনে আছে, ফ্রি শিপিং আছে না, দেখা যায় কোনো একটা দেখাতে হবে, মনে হয় কোনো একটা সাইটে আছে। নাই, এখানে লেখা নাই। দেখো এই যে বিকাশ পেমেন্ট, কি কি মাধ্যমে পেমেন্ট দেওয়া যায়, অ্যাপস ট্যাপস গুলো দেওয়া যায়। তো এই হচ্ছে আমরা যদি আর যেটাতে আরেকটাতে আসছিলাম, ই4জি, আমরা যদি একটু দেখি ই4জিটা কি। সাউন্ড শোনা যায়? সাউন্ড শোনা যায়? ইয়া, ভিডিওটা সাউন্ড শোনা জি ভাই, যাচ্ছে? শোনা যায়। সাউন্ড, ভিডিওটা সাউন্ড শোনা যায়? না না, ভিডিওর সাউন্ড শোনা যায় না। আচ্ছা, ভিডিওটা সাউন্ড শোনা যায় না না? হুম। জাস্ট এই যে আমি বর্ণনা দিয়ে দিই ওরা কি বলতেছে, এই যে আখ, হ্যাঁ, এই আখ, আখ চাষি, হ্যাঁ, এটা বলতেছে যে বাজার বাজার যদি না শোনা যায় তাহলে যে বাজারের, বাজারের যেটা হয় গ্রামে এখন, যে কৃষি বাজারের সময় কৃষকদের কি হয়, টাকা পয়সা শেষ হয়ে গেছে বাজার টাজার করার জন্য বলতেছে। আর কৃষক হচ্ছে খুব, এটা শুনো তোমার, আমাদের ইয়াটাতে একটা খুব মজা পাবা, আমি বলতেছি যে সবজি টবজি খাওয়ার বদলে বলতেছে যে আখ চাইতেছে। এই যে পুরজির কথা বলতেছে, হ্যাঁ, পুরজি মানে হচ্ছে মোবাইলে, মোবাইলের মাধ্যমে এসএমএস চলে আসবো, হুম, এবং 3 দিনে, হ্যাঁ, 3 দিনের একটা সময় দেয়। পুরজির একটা ইয়াদে মোবাইলে, হ্যাঁ, মোবাইলের ভিতরে মোবাইলের মাধ্যমে বলে দেয়, এই যে মোবাইলে বলে দিয়েছে যে মোবাইলে আসছে। জাস্ট আমি দেখে না, এই যে মোবাইল আসছে না, সবাই যে মোবাইলের মধ্যে বলে দিয়েছে তোমার এই 4জি চলে আসছে, তুমি এখন আখ কাটতে পারবা। তো এই আখ কাটতে গেলে ধরুন হচ্ছে সাথে সাথে আখ কেটে তখন হচ্ছে কৃষকের মেলে গেছে নিয়ে গেল, তাহলে একটা সুবিধা হলো না, তাহলে তো আর এটা সে কাইটা ফালা রাখলো না। এই জিনিসটা হচ্ছে জাস্ট ই4জি বলা হয় যে অনুষ্ঠানটা, ঠিক আছে, এটাই।
এই হচ্ছে আজকের লেকচার, আজকের ইয়া। তো তোমাদের এখন যদি কোনো কোশ্চেন থাকে একটু বলতে পারো। এখন সবাই ভয়েসটা অফ অন করতে পারো, অন করে জাস্ট কোনো কিছু জানা থাকলে জিজ্ঞেস করতে পারো। আর বিশেষ করে বিশেষ করে ইয়া এখানে আছে না, আশিক আছে না? আশিক, আশিক আছো? জি ভাই। হ্যাঁ, কি অবস্থা ভাই? ভালো লাগছে? এটা বলো, এটা কি এখন কি মনে থাকবো জিনিসটা? মনে পড়ছে, পড়ছিলে এগুলা? জি ভাই পড়ছিলাম, এখন কি একটু কিন্তু মনে অনেক থাকবে? আগে। হুম। জি ভাই মনে থাকবো। বলো তো এখন কোন কিছু যদি তোমাকে কিছু জিজ্ঞেস করি তুমি মনে থাকবে, বলতে পারবে? এখন এখন তো একবার বললাম, বলার পর বলতে পারবা? হুম। যদি জিজ্ঞেস করি তোমাকে, দেখি। হ্যাঁ, তুমি বলো তো 1 মিনিটে কত টাকা পর্যন্ত টাকা ট্রান্সফার করা যায় বলো তো? হুম, 50,000 টাকা। 50,000 টাকা, এই তো। মাশাল্লাহ, মাশাল্লাহ। তারপরে ই পুঁজি কাকে বলে বলো তো? তো যে আগে থেকে ইয়া এই আগ কি জানি, বলো, আগে বলো। কন্টাক্ট কইরা ইয়ার সাথে মিটার সাথে মনে হয় আগে কন্টাক্ট কইরা যে তারপরে আগে মানে ফ্যাক্টরি পর্যন্ত দিলে আগ কাইটা উঠে বলেছে। হ্যাঁ, আমি তোমাকে জাস্ট ক্লিয়ার করি তাহলে। ই পুর্জি মানে হচ্ছে মেলওয়ালারা যখন আখ লাগবে, হ্যাঁ, মেলে যখন আখ লাগবে, তখন হচ্ছে তারা কি করবে, প্রত্যেকটা কৃষকরা যারা আখ চাষি করে তাদেরকে একটা মেসেজ দিয়ে দেবে যে তোমার আখ এখন তুমি নিয়ে আসতে পারো। হ্যাঁ, তাহলে কি হবে, 3 দিন সময় দেয়, তুমি 3 দিনের ভিতরে তুমি তোমার আখ কেটে তুমি আমার মিলে দিয়ে যাও। তাহলে কি হইতেছে, এখন হচ্ছে এই এটার বলে ই পুর্জি, যে তোমাকে একটা মেসেজ দিয়ে দিলাম, তুমি এখন তুমি এই আখগুলা কেটে নিয়ে আসো। হুম, তোমার এখন নিব। তো এই যে সিস্টেমটা, এটা বলা হচ্ছে ই পুর্জি।